ব্যবসা বাণিজ্যে কাউকে বিশেষ সুযোগ দেওয়া হবে না, সাফ জানিয়েছেন তারেক রহমান। বিরোধী দলের কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডক্টর শফিকের। ৩০টি আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামায়াতের। নতুন সরকারের অপেক্ষা, ইন্টারিমের বিদায় প্রস্তুতি। মঙ্গলবারের মধ্যে নতুন এমপি ও মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ডক্টর শফিক ও নাহিদের সঙ্গে কাল সন্ধ্যায় দেখা করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান, জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। এবার সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেছেন ইইউ পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। জনগণ যে বিশ্বাস রেখে বিএনপিকে বিজয়ী করেছে, কাজের মাধ্যমে তার বাস্তবায়ন করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যই শক্তি, বিভক্তি দুর্বলতা। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচার মেনে নেওয়া হবে না। কোনো অপশক্তি যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভিন্ন মত, ভিন্ন দলের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশ ও এদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রামের পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয় বিএনপির। নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই সারা দেশের মানুষ, দেশি বিদেশি গণমাধ্যম অপেক্ষায় ছিলেন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমানের বক্তব্যের। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো বিকেল ৩:৩০টায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাসি মুখে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান। নতুন সরকার নিয়ে কি পরিকল্পনা, সরকারের সামনে কি চ্যালেঞ্জ, এমন নানা প্রশ্নের জবাব মেলে তার সংবাদ সম্মেলনে। বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় জনগণের। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। দলের এমন বিজয়ে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কথা স্মরণ করেন তারেক রহমান। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থের প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ যেসব দল নির্বাচনে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন জানিয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সরকার গঠনের পর দেশের পররাষ্ট্রনীতি কি হবে তা নিয়েও কথা বলেন বিএনপির চেয়ারম্যান। Regarding the foreign policy, which is
the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. সরকার গঠনের পর সামনে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপিকে, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। We have a very serious challenges to tackle the economy of the country. Then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure its safety for the people. And of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country. নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। 200-এর বেশি আসন পেতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সার্ককে আবারও পুনরুজ্জীবিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে জয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। তিনি সবাইকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হয়েছে, দল জয় পেয়েছে, তিনিই কার্যকর মন্ত্রিসভা গঠন করবেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভূমিধস বিজয়ের 2 দিনের মাথায় সাংবাদিকদের সামনে আসেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন দলের চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দীর্ঘযাত্রায় গণমাধ্যম কর্মীদের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। নতুন সরকারের নেতৃত্বে দেশ পুনর্গঠনে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে। সংবাদ সম্মেলন শেষে তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ পুনর্গঠনে যোগ্য লোকদেরই দায়িত্ব দেবেন দলের চেয়ারম্যান। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, বৃদ্ধ, বয়স্ক, অভিজ্ঞ, তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে গেল, তখন কিন্তু আমার সভাপতিত্বে স্থায়ী কমিটি মিটিং বসে আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি, এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে। দেশে এসেছে, দেশে আসার পরেও একজন জনগণের নেতা যেভাবে পারফর্ম করতে হয় সেটা করেছে, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে।
নির্বাচনের পুরো সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। পার্লামেন্টারি ইলেকশন ইন বাংলাদেশ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। শুক্রবার রাত 1:45টার দিকে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই ঘোষণা দেন তিনি। পোস্টে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর শফিকুর রহমান গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীরা সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য হুমকি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। তাদের সাহসী গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে জানান। পোস্টে তিনি লেখেন, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে সংসদীয় উপস্থিতি প্রায় 4 গুণ বাড়িয়েছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে। জামায়াত আমির বলেন, শুরু থেকেই একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। সেই প্রতিশ্রুতি অটুট রয়েছে। 30টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিতের আবেদন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামাতের নারী কর্মী সহ নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হয়েছে। অনেক কেন্দ্রে ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া 3, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঢাকা 7, 8, 13 ও 17 সহ গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোর ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃ গণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গেজেট জারি করেন। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর এবার সংসদ সদস্য হিসেবে তাদের শপথের আয়োজন করা হবে। গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,82,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন এর অর্ধেকেরও কম সংখ্যক। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যা 74,22,637টি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর নিয়ম থাকলেও দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে বন্দী আছেন। এ অবস্থায় প্রধান বিচারপতি শপথ গ্রহণ করাতে পারেন। 16 ফেব্রুয়ারি শপথ পড়ানো হতে পারে। শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়ে থাকে, আর নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বিকেলে। এদিকে চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন।
এর আগে সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছিলেন 18 ফেব্রুয়ারি বুধবারের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে নিমন্ত্রণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে আগামী 16 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্য সহ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তাও এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি। এই সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে এবং নিরঙ্কুশভাবে জয়ী বিএনপি সনদে স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকার রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে গণভোটের মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে থাকা আলী রিয়াজ হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য গণভোটের প্রচারণায় থাকা সংশ্লিষ্ট সহ জনগণকে ধন্যবাদ জানান। বলেন, এখন সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ক্ষমতাসীন দল সহ সব রাজনৈতিক দলের। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। পরে একই স্থানে অপর এক ব্রিফিংয়ে নির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণের সময় ও প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাল জামায়াতে ইসলামীর আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় আগামীকাল সন্ধ্যায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের 2 জন কর্মকর্তা আজ শনিবার গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, আগামীকাল সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণ
জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমান তার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে পারবেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে জামায়াতের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। গণতন্ত্রকে শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুষ্ঠু ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার। এনসিপি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তায় তিনি এই আশার কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র এক বছর আগে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ৬টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এ এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়, একটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিকেলে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নিয়াজ মাকদুমের রিপোর্ট। বিএনপির নিরঙ্কুশ বিজয় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার বিকেলে ঢাকা ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনের উদ্যোগে ওয়ারী নির্বাচনী অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অংশ নেন ঢাকা ৬ আসনের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে সাথে নিয়ে পুরান ঢাকা গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন ঢাকা ৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তার সঙ্গে একমত প্রকাশ করে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় দেয়া হবে না। কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা দুজন যেখানে যাব সেখানেই আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ঢাকায় শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না। সন্ত্রাস, চাঁদাবাদ, দখলমুক্ত এগুলো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দলে যেন কেউ, আমাদের দলের বদনাম যেন কেউ না করে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস সংকট। তিতাসের সাথে বৈঠক করে গ্যাসের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা নিসারুল হক। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। 2008 সালের পর এবার বাংলাদেশে একটি সত্যিকার প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলেও মত তাদের। ভবিষ্যতে রাজনৈতিক প্রক্রিয়ায় সবাই যেন অন্তর্ভুক্ত হতে পারে, নতুন সরকারকে এ আহ্বান জানান পর্যবেক্ষকরা। রিপোর্ট ইমরুল কায়েসের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষকরা। নির্বাচন কেমন হলো তা জানাতে শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এতে মিশন প্রধান ইভার্স বলেন, বাংলাদেশে যে ভালো নির্বাচন হতে পারে 12 ফেব্রুয়ারি তারই প্রমাণ। তবে জুলাই অভ্যুত্থানে নারীরা প্রথম সারিতে থাকলেও নির্বাচনে তাদের মাত্র 4% প্রার্থী হওয়াকে দুঃখজনক বলেন তিনি। 2008 সালের পর সত্যিকার অর্থেই একটা প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ভয়ভীতি ও সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচনে আন্তর্জাতিক মান বজায় ছিল। নির্বাচন কমিশন খুবই দক্ষতার সাথে পেশাদারিত্ব বজায় রেখে পক্ষপাতহীনভাবে কাজ করেছে। নির্বাচনের পর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। গণতন্ত্রে সহিংসতার কোনো জায়গা নেই। অনিয়মের অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত। পরে একই হোটেলে সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষণ মিশন প্রধান নানা আকুফো বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ডিজিটাল অপতথ্য রুখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সাথে শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয়েছে। আশা করি শান্তিপূর্ণ এই পরিবেশ বজায় থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে সবাই যেন অন্তর্ভুক্ত হতে পারে, নতুন সরকারের কাছে আমরা এই সুপারিশ করছি। অনিয়মের অভিযোগ থাকলে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সেটা সমাধান করা উচিত। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা IRI একটি বিবৃতিতে বলেছে, সবার অংশগ্রহণে একটি উচ্চমাত্রার স্বচ্ছ নির্বাচন হয়েছে। কোনো হুমকি না থাকলেও নির্বাচনে নারী ও ধর্মী সংখ্যালঘুদের কম সংখ্যায় প্রার্থী হওয়ার বিষয়টি উদ্বেগজনক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ফাগুন মানে নতুনের আহ্বান। পুরনো সব ক্লান্তি ঝরিয়ে প্রকৃতিতে নতুন সাজ, মনেও নতুন স্বপ্ন। বাতাসে পলাশের আগুন রাঙা পাপড়ি। আর সেই দিনেই ভালোবাসার ঘোষণা, 14ই ফেব্রুয়ারি। বসন্ত আর ভালোবাসা যেন হাত ধরাধরি করে নেমেছে রাজধানীর পথে। বিস্তারিত আসমা আক্তার নূপুরের প্রতিবেদনে, ক্যামেরায় আলমাসুম সবুজ। লাল হলুদ আবিরে দক্ষিণ হাওয়ার ছোঁয়ায় কারো চুলে গুজে দেয়া এক টুকরো পলাশ ফুলে লুকিয়ে থাকে না বলা হাজারো কথা। ভালোবাসা দিবস মানেই না বলা কথাগুলো বলার সাহস দেয়, একটি চিঠিতে, একটি গোলাপে, কিংবা নীরব হাত ধরায়। রাজধানীর রমনা পার্ক যেন আজ রঙের মিছিল। চারদিকে হলুদের উচ্ছ্বাস, লালের দীপ্তি। তরুণীদের খোপায় গাথা গাদা আর পলাশ, তরুণদের পাঞ্জাবিতে বসন্তের ছোঁয়া। প্রেমিক যুগল, বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে উদযাপন করছে দিনটি। ফাগুন, ভ্যালেন্টাইন, এটা তো আসলে একই সাথে হয়। তো আমরা যারা তরুণ বা এখন হচ্ছে যারা একটু বয়স্ক, তাদের মধ্যেও এটা খেয়াল করা যায় যে দুজনকে একটু সময় দেওয়া, এত ব্যস্ততার মধ্যেও প্রিয়জনকে নিয়ে একটু ঘোরা, একটু সুন্দর করে ছবি তোলা, ভালোই লাগছে। নতুন আমার ভ্যালেন্টাইন, মানে এর আগে তো আমার ভ্যালেন্টাইন আসে নাই, এই প্রথমবার জামাইয়ের সাথে আসলাম ঘুরতে। সব সময় এইভাবে বের হওয়া হয় না, তো আজকে একটা বিশেষ দিন উপলক্ষে বের হওয়া আর কি। বসের থেকে 10 মিনিট ছুটি নিয়ে ভাবলাম যে যাই কিছু ছবি তুলে আসি পোস্ট দেওয়ার জন্য, বাট এসে তো দেখতেছি এত মানুষ, ছবি তোলার স্কোপ নাই। ভালো লাগলো, চারপাশে এত সুন্দর আনাগোনা মানুষের, লোকজন লাল শাড়ি হলুদ শাড়ি পরে, কেউ ফাগুন, কেউ হচ্ছে ভ্যালেন্টাইন পালন করতেছে, খুবই ভালো লাগলো। বিশেষ দিন উপলক্ষে বের হয়েছি, ভালোবাসা দিবস, তাই ভালো লাগতেছে ঘুরে। সবাই তো ডাবল, কিন্তু আমি সিঙ্গেল, তাই সেই জন্য একটু আফসোস লাগে মাঝে মধ্যে।
আজকে মনে হচ্ছে পুরো শহরটাই প্রেমে পড়েছে। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। লাল গোলাপে ভরে গেছে ফুটপাত। দাম বাড়লেও কমেনি আবেগের দাম। আমরা বাঙালি জাতি, আমি বসন্তকে ভালোবাসি, বৈশাখ ভালোবাসি, এই জন্য বসন্তের জন্য আসা হয়েছে। আমরা ভাবছি খারাপ হবে, ইলেকশনের পরে ভালো হচ্ছে। দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে, ফুল বিক্রি কম বেশি হইতেছে। খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে শুরু হয়েছিল দিনটি, কিন্তু সময়ের স্রোতে তা হয়ে উঠেছে ভালোবাসার সর্বজনীন ভাষা। বসন্তের এই রং, ভালোবাসার এই উচ্ছ্বাস সব মিলিয়ে এক অনন্য আবহ। কেউ বন্ধুর হাত ধরে, কেউ প্রিয়জনের চোখে চোখ রেখে, আবার কেউ কেবল প্রকৃতির প্রেমে মগ্ন। ফাগুনের রোদ যেমন মিষ্টি, আবহাওয়াও সুন্দর। নেই শীতের কুয়াশা, নেই গরমের উত্তাপ, আছে শুধু বসন্তের উষ্ণতা। এমন দিনে প্রিয় মানুষটিকে বলা যায়, তুমি আছো বলেই আমার পৃথিবী এত রঙিন। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের পর জামাতের লোকজন নিজেরাই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে, দাবি স্থানীয় বিএনপির। বিকেলে জেলার শিবগঞ্জ প্রেস ক্লাবে দুর্লভপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, 12 ফেব্রুয়ারি শিবগঞ্জের জগন্নাথপুর সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়, কিন্তু ফলাফল ঘোষণার পর জগন্নাথপুর এলাকায় জামাত কর্মী বাবর আলীর নেতৃত্বে একটি মিছিল থেকে বিএনপি নেতাকর্মীদের উপর ইটপাটকেল ছোড়ে। পরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলাও চালানো হয়, এতে আহত হয় বিএনপির কয়েক নেতাকর্মী। এদিকে বিএনপির অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন শিবগঞ্জ উপজেলা জামাতের আমির সাদিকুল ইসলাম। অন্যদিকে জামালপুর সদরের কাশারুপাড়ায় বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জামাত ইসলামীর হামলা, ভাঙচুর, লুটপাট করেছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। জামালপুর সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। অনর্থ একটা ঘটনা করে তার বাড়ি ঘরে আসবাবপত্র নিজেরাই পুড়িয়ে তারা বিএনপির উপর দোষ চাপাইতে চায়। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, অনেক ষড়যন্ত্র হলেও নির্বাচনকে ভণ্ডুল করতে পারেনি। সন্ধ্যায় কেরানীগঞ্জের তারানগরের ঝাউলাবাড়ি এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। গাজীপুর 1 আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করায় ভোটারদের সংবর্ধনা দেয়া হয়েছে। কালিয়াকৈর বাস টার্মিনালে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে ভোটারদের শুভেচ্ছা দেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। নানা আয়োজনে বসন্তবরণ উৎসব হয়েছে চট্টগ্রাম মহানগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে। বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত উৎসবে নাচ, গান, আবৃত্তি ও আবির বিনিময়ের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায় নগরবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে ঢোল বাদন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। জনগণের আস্থার প্রতিদান দেয়া হবে কাজের মাধ্যমে, বলেছেন তারেক রহমান। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা ডাক্তার শফিকের। 30টি আসনে ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের দাবি জামাতের। নতুন সরকারের অপেক্ষা, ইন্টারিমের বিদায় প্রস্তুতি। মঙ্গলবারের মধ্যে নতুন এমপি ও মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ডাক্তার শফিক ও নাহিদের সঙ্গে কাল সন্ধ্যায় দেখা করবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান, জামাত আমির ও এনসিপি আহ্বায়ককে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। এবার সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, বলেছেন ইইউ পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জাতি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।